দেশের সমন্বয়কদের গণপিটুনি দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। পালাতে শুরু করেছে উপদেষ্টারা। কপাল খুলে গেল সে। শপথ গ্রহণের আগেই পতনের দ্বার প্রান্তে বিএনপি। নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার ঘোষণা দিয়ে কঠিন বিপদের মুখে তারেক রহমান। আগামীকাল ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী বিএনপি। 209টি আসন পেয়েছে তারা। সরকার গঠনের পথে খালেদা জিয়ার দল। ইতিমধ্যে ভারত সহ বিভিন্ন দেশের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা এসেছে তারেক রহমানের কাছে। 13 তারিখ ভোট ঘোষণার দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে এক্সের শুভেচ্ছা বার্তার পর ফোনে অভিনন্দনও জানিয়েছেন। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে না পারা সহ নানা ইস্যুতে তুলে ধরেন নিজের অবস্থান। মাত্র 2 বছর আগে শেখ হাসিনা যখন একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হয়েছিলেন, তখন কে ভেবেছিল তাসের ঘরের মতো তার ক্ষমতার চূড়া এভাবে ভেঙে পড়বে। আর বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি দেশ ছেড়ে ভেঙে চলে গেলেন। দেশ ছেড়ে পালালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে তিনি দেশ ছেড়ে চলে গেছেন এবং বিভিন্ন সূত্র, বিভিন্ন গণমাধ্যম এই তথ্য যখন কিছুক্ষণ আগে নিশ্চিত করা শুরু করেছে, তখন জানা যাচ্ছে তিনি নেদারল্যান্ডসের নাগরিক এবং নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অতিক্রম। জানিয়ে দেব এই মাত্র বা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেন ওকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, তখন এমন একটা ক্লিপ, অডিও ক্লিপ শেখ হাসিনার কণ্ঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যেখানে স্পষ্টতই বোঝা যায় যে ক্ষমতাচ্যুত হবার 1 বছর পরেও, মানে 2025-এর মাঝামাঝি পর্যন্ত, অন্তত জুলাই আগস্ট পর্যন্ত অন্তত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। শেখ হাসিনার সঙ্গে তার নিয়োগ করা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এখনো কি যোগাযোগ আছে? শেখ হাসিনা নিয়মিত ফোনে কথা বলতে পারছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার ফোন ধরছেন, তাকে বিভিন্ন জবাবদিহি করছেন, এবং শেখ হাসিনা তাকে কি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন, পরামর্শও দিচ্ছেন। এই প্রশ্নগুলো শেখ হাসিনার যে ক্লিপটি এখন ঘুরছে সেটা শুনলে খুব স্বাভাবিকভাবেই আপনাদের মাথাতেও আসবে। শেখ হাসিনা 2024-এর আগস্টের পর ভারত চলে যাওয়ার পর থেকেই নেতা কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বিভিন্ন প্ল্যাটফর্মে, ফোনে, টেলিগ্রাম, সিগন্যাল, এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে, এবং সেখানে দলীয় ফোরামে তিনি যে খুব খোলামেলা কথাবার্তা বলেন, সেসব কথাবার্তার বিভিন্ন ক্লিপ অনেক সময় বেরিয়ে আসে। ধারণা করা যায় যে ক্লিপটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি, সেই ক্লিপটি শেখ হাসিনা হয়তো দলীয় কোনো ফোরামে বক্তব্য রাখবার সময় এই কথাগুলো বলেছিলেন, এবং সেখানে শেখ হাসিনা কথা বলেন 2025-এর জুলাইয়ে, 18ই জুলাই পদযাত্রার নামক যে কর্মসূচি পুরো জুলাই মাস জুড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ সারা বাংলাদেশে করছিলেন, এবং 18ই জুলাই যখন তারা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেন, যে কর্মসূচির অংশ হিসেবে তারা বঙ্গবন্ধু সমাধিটা গুড়িয়ে দিয়ে আসবেন, এই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র, সেই সভা তারা যখন করতে যান গোপালগঞ্জে, এবং গোপালগঞ্জবাসী ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে, এবং এরপর সেনাবাহিনী গুলি চালিয়ে 5 জনকে হত্যা করে। হত্যার পর যে বিপুল পরিমাণ 6000 মামলা দেওয়া হয় গোপালগঞ্জবাসীর বিরুদ্ধেই, এবং এরপর প্রায় সপ্তাহ খানেক ধরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী গোপালগঞ্জবাসীকে অবরুদ্ধ করে রাখে। মামলার প্রেক্ষিতে বিপুল পরিমাণ গোপালগঞ্জের মানুষকে গ্রেফতার করা হয়। শেখ হাসিনা সেই প্রসঙ্গে কথা বলছেন, এবং তিনি দলীয় নেতাকর্মীদের জানাচ্ছেন যে তিনি কথা বলেছিলেন সেনাপ্রধানের সঙ্গে, আর সেনাপ্রধান বলেছেন চাপের মুখে তাকে এসব কাজ করতে হয়েছে। এই অডিও ক্লিপটি শুনলে সেনাপ্রধান এবং শেখ হাসিনার মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্ন না উঠে পারেই না। ঠিক কি ধরনের আলাপ তারা নিয়মিত করছেন, এখনই বা সে আলাপ বন্ধ হয়ে গেছে, তা ভাববার কারণ কি? শুনে আসি শেখ হাসিনা কি বলছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তার কি আলাপ হয়েছিল। আমি সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই গোপালগঞ্জে মানুষকে এভাবে হয়রানি করা বা এভাবে মামলা দিলেন কেন? জবাব দিতে পারে না, তার উপরে নাকি চাপ আছে। সে হলো সেনাপ্রধান, তার উপরে চাপটা দেবে কে? সেটা তো প্রশ্ন। আজকে এইভাবে যে সেনাবাহিনী এইভাবে গুলি মারলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। দেখেন, আপনাদেরকে আমি 2024 সালের 5ই আগস্ট কি হয়েছিল গণভবনে থাকা শেখ হাসিনার বিশেষ সহকারী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সাক্ষাৎকার শুনিয়েছি। আপনাদেরকে আমি 2024-এর আগস্টে শেখ হাসিনা যখন ভারত রওনা হচ্ছেন, তখন সেনাপ্রধানের সামনে বসে থাকা জাতীয় পার্টির চেয়ারপারসন জিএম কাদেরের সাক্ষাৎকার শুনিয়েছি, এবং আমার যে শেখ হাসিনার সঙ্গে সে সময় তিনি যখন বাংলাদেশ ছাড়ছেন সে সময়টায়, বা গণভবন ছাড়ছেন সে সময়টায় ঘনিষ্ঠভাবে থাকা ব্যক্তিবর্গের যেসব বক্তব্য আমি সংগ্রহ করতে পেরেছি, কিংবা শেখ হাসিনা ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে যা জানতে পেরেছি, তাতে পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে
জিএম কাদের যেমনটা বলেছেন, সেনাপ্রধান চমকে উঠেছিলেন যখন তিনি হঠাৎ করে টিভি স্ক্রলে দেখতে পান জিএম কাদের এবং সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যখন সেনা ভবনে সেনাপ্রধান বসা, যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন এবং তিনি হেলিকপ্টারে করে, একটা সামরিক হেলিকপ্টারে করে বাংলাদেশ ত্যাগ করেছেন। সেনাপ্রধান ওই বৈঠক থেকে একটু পরেই উঠে যান। শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের কাছে এই খবর আমি অত্যন্ত বিশ্বস্ত সূত্র মতে এবং নিশ্চিতভাবে জেনেছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দ্রুত তখন শেখ হাসিনাকে ফোন করে বলেন যে স্যার, আপনি আমার উপর ভরসা রাখতে পারলেন না। সে সময় সেনাপ্রধানের সঙ্গেও তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন উপস্থিত ছিলেন ওই কক্ষে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে শেষ মুহূর্ত পর্যন্ত, মানে শেখ হাসিনা যে সত্যিই রওনা দিয়ে দেবেন এটা জানতেন না, বরং শেখ হাসিনার সঙ্গে, শেখ হাসিনা শেখ রেহানার সঙ্গে সেই সামরিক হেলিকপ্টার যেটি প্রথমে তাদেরকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যায়, সেই হেলিকপ্টার থেকে শুরু করে সামরিক বিমানে ভারত পৌঁছানো পর্যন্ত বরং ছিলেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান এবং সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব জেনারেল কবির আহমেদ। সে কথাও আমি আপনাদেরকে আগে জানিয়েছি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তখন চাইছিলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপের মাধ্যমে একটা এমন সরকার গঠন করা যায় কিনা যে সরকার আসলে দায়িত্ব নেবে, সর্বদলীয় একটা সরকার, সবার মেনে নেওয়া একটা সরকার। শেখ হাসিনা পদত্যাগ করবেন এবং তিনি শেখ হাসিনাকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে কিংবা বাংলাদেশেই রেখে একটা নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। সেনাপ্রধানের কথায় ভরসা করে কোনোভাবেই যে শেখ হাসিনা সেখানে থাকা উচিত হবে না, সেটা যখন একদিকে বারবার বিমান বাহিনী প্রধানের তরফে ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের বরাতে জানানো হচ্ছিল শেখ হাসিনাকে, পাশাপাশি শেখ হাসিনা কে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, তাদের সদস্যরা কোনোভাবেই শেখ হাসিনার আর গণভবনে থাকা উচিত হবে, যখন কিনা সেনাপ্রধান মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে ঢাকার সকল প্রবেশ দ্বার খুলে দিয়েছেন, সেনাবাহিনী সরিয়ে নিয়েছেন এবং বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে আসছে, সে বিষয়টাও আমি আপনাদের জানিয়েছি। এহেন সেনাপ্রধান এর পরেও নাকি অন্তর্বর্তীকালীন সরকারটি যখন গঠন হয়েছে তখনও শেখ হাসিনার সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক ধরে রাখতে বারবারই শেখ হাসিনার সঙ্গে ফোনে এবং নানা মাধ্যমে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনেক সূত্রের বরাতে, সেনাবাহিনীর ঘনিষ্ঠ অনেক সূত্রের বরাতে একথা বারবার আমি জানতে পেরেছি যে সেনাপ্রধান শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের বিষয়ে শেখ হাসিনার সঙ্গে নিয়মিত আলাপ করছিলেন তাই নয়, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে বলেছিলেন যে সেনাপ্রধান কিছুতেই রাজি হচ্ছিলেন না ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করতে, এবং তিনি বলছিলেন হি ইজ আ কনভিক্ট, মানে তিনি অপরাধী, আদালতে অপরাধী হিসেবে তাকে সাব্যস্ত করা হয়েছে। এবং শেষ পর্যন্ত ছাত্র নেতাদের দাবির মুখে তিনি যে বলেছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে তিনি ইউনূসকে মেনে নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক সূত্র, সেনাবাহিনী ঘনিষ্ঠ অনেক সূত্র মনে করে সেনাপ্রধানের ইউনূস নিয়ে এই আপত্তিও আসলে মূলত শেখ হাসিনার ইউনূস বিষয়ে ব্যাপক আপত্তির কারণে। তার মানে সেনাপ্রধান কিন্তু এই পুরোটা সময় জুলাই পর্যন্ত বা আগস্ট পর্যন্ত 2025-এর অন্তত শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে গেছেন এবং তার সঙ্গেও একটা বিশ্বস্ততার সম্পর্ক মেনটেন করেছেন, বজায় রেখেছেন, যেখানে তিনি শেখ হাসিনাকে জানিয়েছেন যে তার উপর চাপ থাকায় তাকে গোপালগঞ্জে গুলি চালাতে হয়েছে এবং তার উপর চাপ থাকায় তিনি গোপালগঞ্জে এই পরিমাণ মামলা করেছেন। কাজেই ওই যে সেনা ঘনিষ্ঠ সূত্র কিংবা আওয়ামী লীগ সূত্রে গত কয়েক মাসে যেটা জানতে পেরেছি যে শেখ হাসিনা আসলে গোপালগঞ্জের ওই ঘটনার পর থেকে সেনাপ্রধানের বিষয়ে প্রথম মুখ খুলতে শুরু করেন। এর আগে সেনাপ্রধান যে কু করেছেন, সেনাবাহিনী যে আসলে সরকারের নির্দেশনার বাইরে গিয়ে মার্চ টু ঢাকা সফল করেছে, সেনাপ্রধান যে চেষ্টা করছিলেন শেখ হাসিনাকে দেশে রেখে দিয়ে সম্ভবত তাকে একটা জীবনের ঝুঁকির মুখে ফেলতে, এবং ভাগ্যিস বিমান বাহিনী প্রধান, এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং ভারত থেকে এই পরামর্শ বারবার আসছিল যে শেখ হাসিনাকে গণভবন ছাড়তেই হবে, সে কারণেই এখনো শেখ হাসিনা বেঁচে আছেন। সে বিষয়গুলো শেখ হাসিনা গোপালগঞ্জ ঘটনার পর প্রথম নানাভাবে ব্যাখ্যা করতে শুরু করেন। তার মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখনো শেখ হাসিনার সঙ্গে কতটা বিশ্বস্ততার সম্পর্ক ধরে রেখেছেন বলা মুশকিল। তবে শেখ হাসিনা চাইলে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন এই কনভারসেশনে, মানে যেখানে শেখ হাসিনা নিশ্চিতভাবে বলছেন যে তাকে এক রকমের জবাবদিহিতা করেছেন গোপালগঞ্জের ঘটনার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সেই অডিও ক্লিপ থেকে এটা নিশ্চিত। দেখেন, শেখ হাসিনার আরেকজন যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন যে ব্যক্তিটিকে শেখ হাসিনা নিয়োগ করে এখন পর্যন্ত সে পদে আসীন রাখতে পেরেছেন, সেই ব্যক্তির নাম শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে এখন পর্যন্ত রাষ্ট্রপতি পদে থাকতে পেরেছেন সেটা নিশ্চিত করার ক্ষেত্রেও তিন বাহিনী প্রধান কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা সব সময় রাষ্ট্রীয় সকল কাজে অবহিত করেছেন রাষ্ট্রপতি চুপ্পুকে, তারা নিয়মিতভাবে বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন, বঙ্গভবনের রাষ্ট্রীয় সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যখন ইউনূস সহ উপদেষ্টাদের কেউ
সেখানে অংশ তো নেয় নাই, বরং 2024-এর অক্টোবরে হাসনাত আব্দুল্লাহরা নেমে পড়েছিলেন 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুকে পদচ্যুত করার দাবি নিয়ে বঙ্গভবন ঘেরাও করে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু টিকে যেতে পেরেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভাকে তিনি মঙ্গলবার দিন শপথ গ্রহণ করাবেন, কারণ এখন মনে হচ্ছে বিএনপিও কিন্তু বরাবর সেদিক থেকে সেনাবাহিনীকে এবং রাষ্ট্রপতিকে একরকমের সমর্থন দিয়েছে, যাতে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে ফেলে একটা বিপ্লবের সরকার ছাত্ররা গঠন করে ফেলতে না পারে। সেই শাহাবুদ্দিন চুপ্পু যখন নির্বাচনের তফসিল ঘোষণার দিন রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছিলেন যে তিনি নির্বাচনের পরেই সরে যাবেন, কারণ ইউনূস সরকার তাকে ভীষণভাবে অপমান করে গেছে এই 18 মাস ধরে, তখন শাহাবুদ্দিন চুপ্পুকে কিন্তু রয়টার্স জিজ্ঞেস করেছিল যে আপনার সঙ্গে কি শেখ হাসিনার যোগাযোগ হয়? শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি তার কোনো সরাসরি উত্তর না দিয়ে রয়টার্সকে বলেছিলেন যে তিনি রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর থেকেই নিরপেক্ষভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তার সঙ্গে নিয়মিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যোগাযোগ হয় কিনা সে প্রশ্ন করবার সাংবাদিকদের সঙ্গত কারণে, মানে দেশি বিদেশি কোনো সাংবাদিকের সঙ্গত কারণে সুযোগ হয় নাই বা হবে কিনা বলা যাচ্ছে না। তবে নিশ্চিতভাবেই শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামানের দীর্ঘ সময়ের যোগাযোগের প্রমাণ, শেখ হাসিনার এই অডিও ক্লিপ এখনো যোগাযোগ আছে কিনা সে সন্দেহ নিশ্চয়ই করতে হয়, কারণ নিশ্চিতভাবে ওয়াকারুজ্জামানের ক্ষেত্রেও তিনি কিভাবে আসলে এক্সিট নেবেন, তার নিরাপত্তা কি করে নিশ্চিত হবে। তিনি হয়তো গত কমাসে বিএনপি জামাত যাকেই যা সার্ভিস দিয়ে থাকুন না কেন, বা ইউনূস সরকারকে তিনি যতই মানে আশকারা দিয়ে থাকুন, সমর্থন দিয়ে তাদেরকে একটা মবের রাজত্ব কায়েম করার সুযোগ দিন না কেন, কিংবা তিনি মার্চ টু ঢাকা ঘটতে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে দিন না কেন, তিনি জানেন শেষ পর্যন্ত তার। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা আমাদের দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো নিউজে দেখা হবে। আসসালামু আলাইকুম।